আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি তোমাদের কেমিস্ট্রি বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু সবচেয়ে জটিল একটা অধ্যায় নিয়ে। তাহলে বলো তো অধ্যায়টা কি? আজকের অধ্যায়টা হচ্ছে খনিজ সম্পদ জীবাশ্ম, যেটা আমরা জৈব যৌগ অধ্যায় নাম অনেকে চিনে থাকি। তাহলে আজকে আমরা এই চ্যাপ্টারটা দেখা যাক কতটুকু সহজ করে নিতে পারি। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদেরকে জানতে হবে আমাদের পৃথিবীর বয়সটা কত। আমাদের বর্তমান পৃথিবীর বয়সটা কিন্তু 4.54 বিলিয়ন বছর। প্রায় কত? 4.54 বিলিয়ন বছর বর্তমান পৃথিবীর বয়স। এই এতগুলো বছরে পৃথিবীতে অনেক রকমের পরিবর্তন সাধিত হয়েছে, তাই না? যেই পরিবর্তনটা সাধিত হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো, এই যে এতগুলো বছর ধরে বিভিন্ন উদ্ভিদ জন্মেছে, বিভিন্ন প্রাণী জন্মেছে, আবার তারা মারা গিয়েছে। তাহলে মারা যাওয়ার পর সেগুলো কোথায় যায়? সেগুলো অবশ্যই মাটির নিচে চাপা পড়ে যায়। তাহলে এরকম করে করে বিভিন্ন মৃত উদ্ভিদ, মৃত প্রাণী হাজার হাজার বছর ধরে, ওই যে 4.54 বিলিয়ন বছর ধরে এগুলো মাটির নিচে কী করে আসছে? চাপা পড়ে আসছে না? তাহলে এই যে মাটির নিচে চাপা পড়া উদ্ভিদ ও প্রাণীগুলোর সাথে আসলে কি হয়? এই যে মৃত উদ্ভিদ এবং প্রাণীগুলা প্রায় 200 মিলিয়ন বছর বা তার বেশি সময় মাটির নিচে চাপা পড়ে থাকে। তো এটা যখন মাটির নিচে চাপা পড়ে থাকে তখন ভূগর্ভের একটা তাপ এবং চাপের কারণে এগুলা পরিণত হয় কয়লা, প্রাকৃতিক গ্যাস বা খনিজ তেলে। কিসে পরিণত হয় এগুলা? কয়লা, প্রাকৃতিক গ্যাস বা খনিজ তেলে পরিণত হয় এগুলা। এই যে কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেল, এগুলোকে একত্রে বলা হয়ে থাকে জীবাশ্ম জ্বালানি। তাহলে জীবাশ্ম জ্বালানি কাকে বলে? তোমাকে যদি শর্টকাটে প্রশ্ন করি, তুমি শর্টকাটে কি উত্তর দিবে? মৃত উদ্ভিদ আর প্রাণীগুলা প্রায় 200 মিলিয়ন বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকে। এই মাটির নিচে চাপা পড়ে থাকতে থাকতে মাটির প্রচণ্ড তাপ এবং চাপে এগুলো পরিণত হয় কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেলে। এগুলোকেই বলা হয় জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল। আশা করি সবাই বুঝতে পেরেছ জীবাশ্ম জ্বালানি কাকে বলে। তাহলে এবার আসো, এই যে বললাম মৃত উদ্ভিদ আর প্রাণীগুলা কয়লা, পেট্রোলিয়াম ইত্যাদিতে পরিণত হয়। কীভাবে পরিণত হয় দেখো, এই যে মৃত বড় বড় যে উদ্ভিদগুলো আছে না, সেগুলা মরে যায়। মরার পরে সেগুলো মাটির নিচে চাপা পড়ে যায়। তীব্র মাটির নিচে চাপা পড়ার পর মাটির তীব্র তাপ এবং চাপের কারণে সেটা পরিণত হয় কিসে? কয়লাতে। তাহলে বড় উদ্ভিদগুলো অ্যাকচুয়ালি মরার পর কিসে, মাটির নিচে চাপা থাকার পরে কিসে পরিণত হয়ে যায়? কয়লাতে পরিণত হয়ে যায়। ঠিক একইভাবে মৃত প্রাণীগুলা এবং ছোট ছোট যে উদ্ভিদগুলো আছে, ফাইটোপ্লাঙ্কটন, নর্মাল জু প্লাঙ্কটন তো প্রাণীগুলোকে বোঝাচ্ছে, আর ছোট ছোট উদ্ভিদগুলোকে বলা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। তাহলে বিভিন্ন ফাইটোপ্লাঙ্কটন, মৃত প্রাণী, এই তারপর এগুলো কি হয়? মারার পর সমুদ্রের তলদেশে জমা হতে পারে। জমা হওয়ার পরে এগুলো হচ্ছে সমুদ্রের তলদেশে যে পলিমাটি আছে সেটা নিচে জমা পড়ে। সেখানে প্রচুর তাপ এবং চাপে এগুলো পরিণত হয়ে যায় পেট্রোলিয়ামে। তাহলে আমরা যদি আরেকবার বলি, মৃত উদ্ভিদগুলো কিসে পরিণত হচ্ছে? কয়লাতে। আর মৃত প্রাণী এবং ছোট উদ্ভিদগুলো পরিণত হচ্ছে কিসে? পেট্রোলিয়ামে। এখন এই যে পেট্রোলিয়ামে পরিণত হয়, এই পেট্রোলিয়ামটা আরও বেশ কিছু বছর মাটির নিচে চাপা থাকতে থাকতে সেটা পরিণত হয় প্রাকৃতিক গ্যাসে, যেটা বর্তমানে আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি। তাহলে মৃত উদ্ভিদ আর প্রাণীগুলোর রূপান্তরটা আশা করি সবাই বুঝতে পেরেছি। এই রূপান্তরটা দুভাবে ঘটে। মৃত উদ্ভিদগুলো পরিণত হয় কয়লাতে, আর ক্ষুদ্র উদ্ভিদ এবং মৃত প্রাণীগুলো পরিণত হয় পেট্রোলিয়ামে। পেট্রোলিয়ামটা পরবর্তীতে পরিণত হয় প্রাকৃতিক গ্যাসে। আশা করছি সবাই বুঝতে পেরেছি। তাহলে একটা জিনিস কি সবাই খেয়াল করেছো? এই যে কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এই যে তিনটা জিনিস, কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এগুলো কিন্তু আমরা একটু আগে বলে এসেছি জীবাশ্ম। তাহলে এই তিনটে জীবাশ্ম, এই জীবাশ্মগুলা ঠিক কোন জায়গা থেকে এসেছে? খেয়াল করো, সবগুলো মৃত উদ্ভিদ থেকে এসেছে, মৃত প্রাণী থেকে এসেছে। তাহলে এগুলো সবগুলো জীব দেহ থেকে এসেছে কিনা বলো? তাহলে এই জীবাশ্মগুলো সবগুলোর উৎপত্তিটা কোন জায়গা থেকে? জীব দেহ থেকে। তাহলে কি আমরা বলতে পারি না জীবাশ্ম জ্বালানির মূল উৎস বা চালিকা শক্তি হলো জীবের দেহটা? বলতে পারবো তো। তাহলে জীবাশ্ম জ্বালানির মূল উৎসকে যদি তোমাকে এক কথা জিজ্ঞেস করা হয়, জীবদেহ। তাহলে জীবদেহ আবার দুই রকম হয়, উদ্ভিদ দেহ, প্রাণী দেহ। উদ্ভিদ দেহ কিসে পরিণত হয়? তাহলে উদ্ভিদ দেহ পরিণত হয় কয়লাতে,
আর প্রাণীদেহ পরিণত হয় পেট্রোলিয়ামে। পেট্রোলিয়ামটা কিছুদিন পরে আরও বেশ কিছুদিন ভূগর্ভস্থ চাপে পরিণত হয় কিসে? প্রাকৃতিক গ্যাসে। এই ছিল আমাদের জীবাশ্মের রূপান্তর নিয়ে। এরপর আসো, এই যে কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এগুলোর বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। এই যে কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাসগুলো দেখতে পাচ্ছ। প্রথমে আসি কয়লার কথা। এই কয়লাটা বর্ণটা হয়ে থাকে কালো, এটার ভৌত অবস্থা হয়ে থাকে কঠিন, আর কয়লার প্রধান উপাদানটা হচ্ছে কার্বন। তাহলে কয়লার বর্ণটা হয় কালো, ভৌত অবস্থাটা হয় কঠিন এবং প্রধান উপাদানটা হয় কার্বন। এরপর আসো পেট্রোলিয়াম। পেট্রোলিয়ামের বর্ণটা হয় কালো বাদামি, এটার ভৌত অবস্থাটা হয় ঘন তরল, তরলের মধ্যে একটু ঘন, আর এটা হচ্ছে হাইড্রোকার্বনের মিশ্রণ, শুধু কার্বন থাকবে না, হাইড্রোজেনের সাথে মিক্সড থাকবে। এরপর আসো প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসের বর্ণ থাকে না, প্রাকৃতিক গ্যাস হয় কি বর্ণহীন, আর এটা একটা কি গ্যাসীয় পদার্থ, আর এটার প্রধান উপাদান হচ্ছে মিথেন। মিথেন কি সেটা আমরা একটু পরে পড়ব। তাহলে এখন যদি আমরা বলি যে আমরা যে জীবাশ্ম তিনটার কথা বলেছিলাম, কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস, এই কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস, কয়লার বর্ণ কালো, পেট্রোলিয়ামের বর্ণ কালো বাদামি, প্রাকৃতিক গ্যাসের বর্ণ বর্ণহীন। এরপরে আসি ভৌত অবস্থা। কয়লা হচ্ছে কঠিন অবস্থায় থাকে, পেট্রোলিয়াম ঘন তরল অবস্থায় থাকে, প্রাকৃতিক গ্যাস গ্যাসীয় অবস্থায় থাকে। আর কয়লার প্রধান উপাদানটা কি? কয়লার প্রধান উপাদান হচ্ছে কার্বন, পেট্রোলিয়ামের প্রধান উপাদান হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন মিক্সড অবস্থায় থাকে, আর প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। এই হচ্ছে আমাদের জ্বালানিগুলা, মানে জীবাশ্ম জ্বালানিগুলার বিশেষ বৈশিষ্ট্য। এরপর আসলে একটু আগে বললাম প্রাকৃতিক গ্যাস, এই প্রাকৃতিক গ্যাসের কিছু উপাদান আছে। প্রাকৃতিক গ্যাসের মেইন উপাদান আমরা একটু আগে বলেছি কি, প্রধান উপাদান হচ্ছে মিথেন। তাহলে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন, প্রায় 80% মিথেন থাকে প্রাকৃতিক গ্যাসে, প্রায় 80% মিথেন থাকে। কিন্তু বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাসটা পাওয়া যায় সেটাতে 95 থেকে 99% মিথেনের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। তাহলে নর্মালি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানটা হচ্ছে আমরা জানি মিথেন। নর্মালি যে কোনো প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ থাকে 80%-এর মতো, কিন্তু বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাসটা পাওয়া যায় সেখানে মিথেন থাকে কত পার্সেন্ট? তাহলে 95 থেকে 99%। এছাড়া এখানে পাওয়া যায় ইথেন 7%, প্রোপেন 6%, বিউটেন ও আইসোবিউটেন 4%-এর মতো, প্যান্টেন পাওয়া যায় 3%-এর মতো। এগুলো কিন্তু প্রত্যেকটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী কী এবং কোনটা কত পার্সেন্ট করে থাকে একটু ভালো মতো দেখে রাখবে। এখানে আরেকটা ইনফরমেশন আনা হয়েছে যেটা তোমাদের বইয়ে, তোমাদের রিসেন্ট যে বইটা আছে এখানে সম্ভবত উল্লেখ করা নেই। কোক। কোক কি? কোক হচ্ছে খনি থেকে আহরিত কয়লাটা, যে কয়লাটা আমরা খনি থেকে পাই, ওই কয়লাটা মানে যে মৃত বড় উদ্ভিদগুলা মাটির নিচে চাপা থাকার কারণে যেই কয়লাটা গঠন করে, যে কয়লায় পরিণত হয়, ওই কয়লাটাকে যদি আমরা তাপ দিই সেটা হচ্ছে সেখানে আমরা কি উদ্বায়ী গ্যাস হিসেবে ওই কয়লাটা কি হয়ে যাবে? নির্গত হয়ে যাবে। তাহলে উদ্বায়ী গ্যাস হিসেবে নির্গত হয়ে যাওয়ার পরে যে অবশিষ্ট জিনিসটা আমাদের কাছে থাকবে সেটাকে বলা হয়ে থাকে কোক। তার মানে সোজা কথায় কয়লাকে আমি তাপ দিব, তাপ দেওয়ার কারণে সেটা কি হয়ে যাব? কিছু পরিমাণ গ্যাস হিসেবে, উদ্বায়ী গ্যাস হিসেবে উড়ে যাবে। উড়ে যাওয়ার পরে যে অবশিষ্ট অংশটা আমাদের হাতে থাকবে সেটাকে আমরা কি বলবো? কোক বা কোক কয়লাও বলে থাকি আমরা। তাহলে এতটুকু আশা করি সবার ক্লিয়ার হয়ে গিয়েছে। এরপরে আমরা পড়ব পেট্রোলিয়ামের পরিশোধন এবং আংশিক পাতন। তাহলে পেট্রোলিয়ামটাকে আমরা কি করব? পরিশোধিত করে এবং পরিশোধন করব এবং এটা হচ্ছে পাতন করব। অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল সরাসরি ব্যবহার করা যায় না। অপরিশোধিত মাটি থেকে যে তেলটা বা যে পেট্রোলিয়ামটা আমরা উত্তোলন করি এটা হচ্ছে অবিশুদ্ধ অবস্থায় থাকে, এটা কি করা যাবে না? সরাসরি ব্যবহার করা যাবে না। তাহলে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল আমরা সরাসরি ব্যবহার করতে পারবো না, এজন্য এটাকে আমাদের কি করতে হবে? আলাদা করে বিশুদ্ধ করতে হবে। তাহলে স্ফুটনাঙ্কের পার্থক্যের ভিত্তিতে আংশিক পাতন পদ্ধতিতে বিভিন্ন অংশ পৃথক করা হয়। এই পদ্ধতিটাকে বলা হয়ে থাকে পরিশোধন বা রিফাইনিং। আশা করি পরিশোধন কাকে বলে পারবে এবং পরিশোধনটা কেন করা হয়, কারণ অবিশুদ্ধ তেলটা আমরা সরাসরি ব্যবহার করতে পারবো না। আর বাংলাদেশে এই পরিশোধনের কাজটা করা হয় চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে। এটা বাংলাদেশে একটা মাত্রই তেল পরিশোধনাগার আছে, সেটা হচ্ছে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। এরপর চলো পেট্রোলিয়াম, যে পেট্রোলিয়াম থেকে আমরা যে তেলটাকে আমরা হচ্ছে খনিজ থেকে আহরণ করি, সেটাতে যদি আমি 0 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ দিয়ে থাকি, কত ডিগ্রি? 0 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে আমি পাবো পেট্রোলিয়াম গ্যাস।
এবং সেখানে শতকরার অংশ হচ্ছে 2% মাত্র। আর ওই পেট্রোলিয়াম গ্যাসে কার্বন সংখ্যা থাকে 1 থেকে 4টি। আর এই পেট্রোলিয়ামটা ইউজ করা হয় এলপিজি হিসেবে রান্নার কাজে এবং তাপ উৎপাদনে। তাহলে যখন আমি যেটা খনিজ থেকে যেটা আহরণ করব সেটাকে যদি আমি 0 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস আমরা উত্তপ্ত করি, সেটার নাম দিব আমরা কি, সেটা পরিচিত পাই পেট্রোলিয়াম গ্যাস হিসেবে, যেটার শতকরা পরিমাণ 2%, কার্বন সংখ্যা 1 থেকে 4টি, যেটা আমরা ইউজ করি এলপিজি হিসেবে রান্নার কাজে। একইভাবে যখন তাপমাত্রাটা আরেকটু বাড়িয়ে 21 থেকে আমরা 70 ডিগ্রি সেলসিয়াস করে ফেলি, তখন সেটা হয়ে যায় পেট্রোল বা গ্যাসোলিনে, যেটা শতকরা পার্সেন্ট থাকে হচ্ছে শতকরা অংশ 5%। ওখানে কার্বন সংখ্যা থাকে 5 থেকে 10টি কার্বন থাকতে পারে। এটার ব্যবহার হচ্ছে হালকা যানবাহন এবং প্রাইভেট কারের জ্বালানি হিসেবে এটা ব্যবহার করা হয়, ভারী যানবাহনে না, কিন্তু হালকা যানবাহনগুলোতে। এরপরে তাপমাত্রা আরেকটু বাড়ালাম 71 থেকে 21, 71 থেকে 110, একইভাবে 121 থেকে 170, 171 থেকে 270, 271 থেকে 340, 340-এর চেয়ে বেশি। এই যে তাপমাত্রা যত বাড়াতে থাকবো তত আমরা পেট্রোল থেকে পাবো ন্যাপথা, ন্যাপথা থেকে পাবো কেরোসিন, কেরোসিন থেকে পরিণত হবে ডিজেলে, ডিজেল থেকে পাবো লুব্রিকেটিং বা প্যারাফিন, প্যারাফিন থেকে পরিণত হবে সেটা বিটুমিন বা পিচে। অর্থাৎ 340 ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে তখন সেটার নাম দিব আমরা বিটুমিন বা পিচ। তো এটা শতকরা, এগুলো প্রত্যেকটা শতকরা সংযুক্তিগুলো আমাদেরকে একটু ভালো মতো মুখস্থ রাখতে হবে। এরপর এখানে প্রত্যেকটার কার্বন সংখ্যা দেওয়া আছে, প্রত্যেকটার কার্বন সংখ্যাগুলো একটু ভালো মতো মুখস্থ করে নেবে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হচ্ছে এদের ব্যবহারটা। তাহলে কোথায় কোনটা ব্যবহার করা হয়? পেট্রোলিয়াম গ্যাস তো বললাম এলপিজি হিসেবে রান্নার কাজে ব্যবহার করা হয়। পেট্রোল বা গ্যাসোলিন ইউজ করা হয় হালকা যানবাহনে এবং প্রাইভেট কারে। ন্যাপথা ব্যবহার করা হয় পেট্রোকেমিক্যাল শিল্পে বিভিন্ন রাসায়নিক উৎপাদনে। কেরোসিন ব্যবহার করা হয় জেট ইঞ্জিনের জ্বালানি হিসেবে এবং আলোকসজ্জাতেও ব্যবহার করা হয়ে থাকে কেরোসিন। ডিজেল তেল ব্যবহার করা হয়ে থাকে ভারী যানবাহনে। তাহলে হালকা যানবাহনে কিন্তু পেট্রোল বা গ্যাসোলিন ইউজ করা হয়, আর ভারী যানবাহনে ইউজ করা হয় কি, ডিজেল বা তেল। লুব্রিকেটিং বা প্যারাফিনটা ইউজ করা হয় পিচ্ছিলকারক তেল, মোম, ভেসলিন এবং প্রসাধনী সামগ্রীগুলোতে ব্যবহার করা হয় এই লুব্রিকেটিংটা, লুব্রিকেট রাখার জন্য আর কি। এরপর হচ্ছে বিটুমিন বা পিচ, রাস্তাঘাটের কার্পেটিং করতে, যেটা তোমরা প্রায় সময় দেখে থাকবে, রাস্তাঘাটে যে কালো কয়লা দিয়ে যে পিচটা দেওয়া হয় সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি বিটুমিন। এটা রাস্তাঘাটের কার্পেটিং করতে এবং ছাদের ওয়াটার প্রুফিং কাজেও এটা ব্যবহার করা হয়ে থাকে। আজকে তাহলে এতটুকুই থাকলো। তাহলে আজকে আমরা কি কি বললাম শুরু থেকে যদি আমি বলে আসি। প্রথমে আমরা বলেছি আমাদের পৃথিবীর বয়সটা সম্পর্কে আমরা ধারণা নিয়েছি, জীবাশ্ম জ্বালানি কাকে বলে সেটা পড়েছি, যে প্রায় 200 মিলিয়ন বছর ধরে উদ্ভিদ এবং প্রাণী মাটির নিচে চাপা পড়ে যেটাতে পরিণত হয় কিসে পরিণত হয়, কয়লাতে, প্রাকৃতিক গ্যাসে এবং খনিজ তেলে। এগুলোকে একত্রে বলা হয় জীবাশ্ম জ্বালানি। এরপরে আমরা পড়েছি এদের রূপান্তরটা। রূপান্তর বলতে মৃত উদ্ভিদগুলো পরিণত হচ্ছিল কিসে, মৃত উদ্ভিদগুলো পরিণত হচ্ছিল কয়লাতে, আর ছোট উদ্ভিদ এবং প্রাণীগুলো পরিণত হচ্ছিল প্রাকৃতিক গ্যাসে। এরপর আমরা পড়েছি এই কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের বৈশিষ্ট্য সম্পর্কে এবং প্রাকৃতিক গ্যাসের উপাদানটা পড়েছি। এরপর আমরা পরিশোধন এবং আংশিক পাতন পড়েছি, কত তাপমাত্রায় আমরা কোন পদার্থটা পেয়ে থাকি সেটা সম্পর্কে আমরা ওভারঅল ধারণা নিয়েছি। তাহলে আজকে এতটুকুই থাকলো। আশা করি সবাই খুব ভালো মতো বুঝতে পেরেছো। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।